এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এবং নতুন দল ও পুরনো দলের রাজনীতির গতি প্রকৃতি, নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশ সেটি বাতিল প্রসঙ্গ, আওয়ামী লীগ সরকারের বিচার সহ নির্বাচনমুখী রাজনীতি পরিবেশ নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং সেজন্য আমরা শিরোনাম রেখেছি রাজনীতির হাওয়া। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে, একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন জনাব নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর রয়েছেন জনাব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। জনাব সারোয়ার তুষার, প্রথমে যদি আপনার কাছে আসি, যে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। আপনারা সংস্কার ও আওয়ামী লীগের বিচার, এই দুই লক্ষ্য কি একে অপরের পরিপূরক, এবং আপনার কি মনে হয় যে একটির জন্য অন্যটি বাধা হয়ে দাঁড়াতে পারে? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন হবে বলে একটা ধারণা দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তার আগেই আসলে জুলাই মানে সংস্কারের ক্ষেত্রে প্রধানত যেটা করতে হবে সেটা হচ্ছে জুলাই চার্টারটা তৈরি হয়ে যেতে হবে। তো আমরা মনে করি সেটা আগামী জুন কিংবা জুলাইয়ের মধ্যেই তৈরি হওয়া সম্ভব, এবং সেই জুলাই চার্টারে সকল দল সিগনেটরিজ হবে এবং সেটা কি পদ্ধতিতে বাস্তবায়ন হবে তার মধ্যে দিয়ে সেটেল করে আপনি আগামী ইলেকশনে যাবেন। এটার জন্য আপনাকে অনেক দিন অপেক্ষা করার দরকার নাই। আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে বিচারের ক্ষেত্রে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে আগামী ইলেকশন হতে পারে না। মানে অর্থাৎ আপনি ইলেকশনটা যে টাইমে করতে চাচ্ছেন সেই টাইমেই হবে, কিন্তু তার আগে আপনাকে সকল রাজনৈতিক দল এবং জনগণের কাছ থেকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে আওয়ামী লীগ কি আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, বা নৌকা মার্কা কি আগামী ইলেকশনে ব্যালট পেপারে থাকবে। এই প্রশ্নটা সেটেল হতে হবে। এটাকে আমরা বলেছি আওয়ামী লীগ প্রশ্ন অমীমাংসিত রেখে আগামী ইলেকশনে যাওয়া যাবে না। গেলে অনেকগুলো রাজনৈতিক এবং নৈতিক সমস্যা তো আছেই আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়ার। খুব বাস্তবসম্মত একটা প্রবলেমও আছে, যেমন ধরুন আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করে, তাহলে বিক্ষুব্ধ জনতা এবং অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ এক্সিস্টিং অন্যান্য দল স্বাভাবিকভাবে তাদেরকে প্রতিরোধ করতে চাইবে, কারণ এরকম একটা গণহত্যাকারী দল। অন্যদিকে তারা যেহেতু ইলেকশনের একটা পার্টি, তাহলে তো মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করতে বাধ্য, মানে বিক্ষুব্ধ জনতার হাত থেকে। তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে, আপনি রক্তারক্তি এবং হানাহানি ছাড়া তার কোনো রাস্তা নাই। ফলে যারা আগামী ইলেকশনে আওয়ামী লীগকে অংশ দিতে চায় তারা আসলে দেশকে একটা গৃহযুদ্ধের মুখে ঠেলতে চায় বলে আমরা মনে করি, এবং তারা একটা হানাহানি রক্তারক্তি চায়। ঠিক আছে, প্রত্যেকটা দলই রাজনৈতিক দলই আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু একটা ঐক্যমত্য আছে, সংস্কারের ক্ষেত্রেও কিছু দ্বিমত আছে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কোনো দলই বলছে না যে না আওয়ামী লীগকে আগামী ইলেকশনে অংশ নিতে দেন। কেউই কিন্তু এটা সরাসরি বলছে না। তার মানে আপনি কেন, কার নির্দেশে বা কার ইচ্ছায় আওয়ামী লীগকে অংশ নিতে দেবেন? এই কারণে আমরা বলেছি যে আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা করতে হবে আগামী ইলেকশনের আগে। এটা সব রাজনৈতিক দল বসলে একটা দুইটা সিটিংয়ে, যদি সরকার উদ্যোগ নেয়, একটা দুইটা সিটিংয়ে এই সিদ্ধান্তে আসা সম্ভব, এবং সেটা জুলাই চার্টারের মধ্যেও লিপিবদ্ধ করা সম্ভব যে আওয়ামী লীগের স্ট্যাটাসটা কী হবে। এবং এই প্রশ্নে সকল রাজনৈতিক দল এবং তাদের কর্মীরা, সংগঠকরা আমার ধারণা একমত আছে। এই কথাটা আমরা বলেছি। আমরা বলি নাই যে এটা বিচার অনন্তকাল ধরে চলবে। বিচার তো একটা চলমান প্রক্রিয়া অবশ্যই, কিন্তু বিচারের দৃশ্যমানতাটা আমরা দেখতে চেয়েছি, যার মানে হচ্ছে চার্জশিটগুলো তো প্রধান আসামিদের বিরুদ্ধে চার্জশিটটা তো অন্তত, মানে যার মধ্যে দিয়ে আপনি বিচারটা মানে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন, তো সেইটা তো অন্তত করতে হবে এই সরকারের সময়েই, এবং তারপরে বিচারটা চলমান থাকবে। আর সংস্কারটা হচ্ছে যেগুলো মৌলিক সংস্কার সেগুলো এখনই হবে, মানে এখনই হবে বলতে এই সময়ের মধ্যে, এই টাইম ফ্রেমের মধ্যেই হবে, এবং রাজনৈতিক দলগুলো কমিট করবে যে তারা ক্ষমতায় গেলে যে সংস্কারগুলো বাকি থাকবে তারা সেটা কীভাবে বাস্তবায়ন করবে সেটা তারা কমিট করবে। এই করলেই কিন্তু আপনি আগামী ইলেকশনের রাস্তাটা খুব পরিষ্কার, মানে যে টাইমটা ধরা যাক, বোঝা যাচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তার মধ্যেই করা সম্ভব। আচ্ছা, জনাব নাজমুল হাসান, আপনিও কি মনে করেন এই টাইম ফ্রেমের মধ্যেই কি সম্ভব কিনা? আরেকটি যদি সম্পূরক প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। তিনি বলেছেন যে ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, বিএনপি এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছে, অথচ একটি শ্রেণীর প্রতিক্রিয়ায় মনে হয় যেন আমরা পাপ করছি। এই যে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে, এই যে দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে বিএনপি এইসব সমালোচনা বা ষড়যন্ত্রের মোকাবেলা কিভাবে করছে? না, বিএনপি তো 16-17 বছর ধরেই নির্বাচনের জন্য বা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে আসছে, এবং বিএনপির এই দীর্ঘ সংগ্রামে
যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, শত শত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রেখেছে। কাজেই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবির জন্যই কিন্তু আমাদের এই সংগ্রামটা। কাজেই আমরা চাচ্ছি যে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা বাংলাদেশে সম্ভব। প্রধান উপদেষ্টা যে বারবার ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করা সম্ভব হবে, কিন্তু এখানে মাঝে মাঝে কিছুটা সংশয় জাগে। কারণ প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বরকে কেন্দ্র করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, পরক্ষণেই ওনার প্রেস সেক্রেটারি বলছেন যে না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যেও যে নির্বাচন হবে তার কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনও দেখা যাচ্ছে না। আর যে সংস্কারের কথা বলা হচ্ছে, যে সংস্কারের সাথে নির্বাচন আয়োজনের মানে বাধা কোথায়, মানে দুটা বিষয়ের মধ্যে সম্পর্ক কি আছে? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, নির্বাচন মানুষের অধিকার, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেজন্যই তো নির্বাচন। তো সংস্কারের জন্য নির্বাচন আটকে রাখতে হবে বা দীর্ঘ করতে হবে, এই জিনিসটা মোটেও ঠিক হচ্ছে না। তাছাড়া সংস্কারটা হবে কিভাবে? এখনও তো সংস্কারের সুনির্দিষ্ট কোনো কিছুই পরিলক্ষিত হচ্ছে না। সংস্কারের জন্য যে 11টি কমিশন গঠন করা হয়েছে, তাদের যে প্রস্তাবনাগুলা সেগুলো তো অনেক সময় অবাস্তব বা অনেকটা ইউটোপিয়া বা কাল্পনিক মনে হয়। কাজেই এই যে সমন্বয়টা, এটা কিভাবে হবে? তুষার যেটা বলছে যে সবগুলো রাজনৈতিক দল মিলে একটা জুলাই চার্টার বা সনদ প্রণয়ন করা যায় কিনা। এখন সবগুলো রাজনৈতিক দল যদি এই জায়গায় ঐক্যমত্য পৌঁছাতে না পারে, তাহলে কি নির্বাচন থেমে থাকবে? আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিচারের কথা বলছে ও, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও তো সত্য যে এখন পর্যন্ত যে প্রায় 9-10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তো এই ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের বিচারের কোনো রোডম্যাপ বা সুনির্দিষ্ট কোনো লক্ষণই পরিলক্ষিত হচ্ছে না। তাহলে কি এই বিচার প্রক্রিয়া বা এই সনদ অনন্তকাল ধরে চলতে থাকবে? আচ্ছা, আপনার মনে হচ্ছে যে দীর্ঘায়িত হচ্ছে। একজন দর্শক আছেন ফোনে, একটু তার ফোনটি নেব। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। জি আসসালামু আলাইকুম, আমি এই যে সারওয়ার তুষার সাহেবকে বলতে চাচ্ছিলাম আর কি। আমি ময়মনসিংহ থেকে আহমেদ বলতে। জি 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 বলুন। ঘটনা হইলো যে উনি যে বারবার যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ মানে নির্বাচনে আসলে ওনাদের ভয় ভীতি, মানে মানে কারণটা কি? মানে ওনারা কি আওয়ামী লীগ যদি দেশে অনাচার অন্যায় করে থাকে, দেশের জনগণ ম্যান্ডেট দিবে, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না? ওনাদেরও তো ভয় কেন? আমি এইটাই তুষার সাহেবের জিজ্ঞাসা আর কি। জি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জনাব সারওয়ার তুষার, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা একটু নিতে যাব। আওয়ামী লীগ প্রশ্নের ভয়ের কিছু না। আওয়ামী লীগ প্রশ্নটা হচ্ছে এটা একটা খুবই রাজনৈতিক অবস্থান যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। তার কারণ হলো আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এবং স্বাধীন বাংলাদেশ ইতিহাসে একমাত্র গণহত্যা সংগঠিত করেছে তারা, এবং এটা জাতিসংঘ দ্বারা স্বীকৃত। সুতরাং তাদেরকে আপনি আগামী ইলেকশনে কোনোভাবেই আসতে দিতে পারেন না। উনি যেটা বলছেন যে জনগণ ম্যান্ডেট দিবে, অসুবিধা কোথায়? এখন জনগণ তো ইতিমধ্যেই ম্যান্ডেট দিয়েছে 5 তারিখে যে আওয়ামী লীগের রাজনীতি আর হবে না, নাহলে আপনার বিরুদ্ধে কেন গণঅভ্যুত্থান হবে? আপনার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে মানে হচ্ছে আপনাকে আর বাংলাদেশের জনগণ চায় না, এটা প্রতিষ্ঠিত। এখন তাকে আমরা আবার যদি নির্বাচনে অংশ নিতে দিই, সেটা হবে পুনর্বাসন করা আওয়ামী লীগকে। তা আমরা তো চাই না যে কোনো গণহত্যাকারী দল পুনর্বাসন করুক। যারা আওয়ামী লীগ সমর্থক, যেমন উনি আওয়ামী লীগ সমর্থক হতে পারে আমি জানি না, তাদের নিয়ে তো আমাদের কোনো অসুবিধা নেই। মানে যারা ক্রিমিনাল না, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আওয়ামী লীগকে নানা কারণে সমর্থন করেছেন, হ্যাঁ, আওয়ামী লীগ তো তাদের ভোটটুকু নেয়ারও বা যাচাই করারও সাহস দেখায় নাই। 2024 সালের জানুয়ারিতে যে সর্বশেষ যে ডামি নির্বাচন হয়েছে, এই ডামি নির্বাচনে 10% ভোটও কাস্ট হয় নাই। এখন আওয়ামী লীগ তো আমরা জানি যে বলা হয়ে থাকে ঐতিহাসিকভাবে তার 30% ভোট আছে, মানে বাধা। প্রশ্ন হচ্ছে যে বিএনপি ভোট দিতে যাবে না, আমরা ভোট দিতে যাব না ওই নির্বাচনে, এটা তো খুব স্বাভাবিক, কারণ এটা একটা পাতানো নির্বাচন ছিল। এই যে 30% আওয়ামী লীগের যারা সমর্থক, তারা কেন ভোট দিতে গেল না? তার মানে তাদের কাছেও এই নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। ফলে এবং তারা ভোটের মধ্য দিয়ে কী চায় এটা যাচাই করার সাহসটুকু আওয়ামী লীগের ছিল না গত 15 বছর যাবত, এবং একটা অবৈধ শাসন তারা পরিচালনা করেছে। এই কারণে আওয়ামী লীগের আগামী নির্বাচনে কিংবা বাংলাদেশের রাজনীতি করার আজকেও তারা এখনও দেখবেন যে তারা হুমকি দিয়ে যাচ্ছে। যে অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা কাজ করছে এই বিচারের ব্যাপারে, তারা কিন্তু প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা যে ওই যে ফোন ক্লিপটা যে 266 জনকে তিনি হত্যা করার নাকি লাইসেন্স পেয়েছেন, এটা যে তারই বক্তব্য, শেখ হাসিনারই বক্তব্য, সেটা কিন্তু তারা প্রমাণ পেয়েছে। এখন এত বড় একটা গণহত্যা ঘটনার পরেও
উনি দেশের বাইরে পালিয়ে থেকে আবারও গণহত্যার বা আবারও বাংলাদেশের মানুষকে জনগণকে হত্যা করার একটা নীল নকশা করছেন। আজকেও হাসনাত আবদুল্লার উপর হামলা হয়েছে। ক্রমাগত আমরা থ্রেট পাচ্ছি, প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে, মানে নামে বেনামে বিভিন্ন আইডি থেকে যে আমাদেরকে দেখে নেওয়া হবে, মেরে ফেলা হবে। সুযোগ পাওয়া মাত্রই যারা বাংলাদেশপন্থী যত শক্তি আছে, শুধু এনসিপি না, বাংলাদেশপন্থী যত শক্তি আছে, যারাই আওয়ামী লীগকে প্রতিরোধ করেছে প্রত্যেককে তারা মেরে ফেলবে টার্গেট করে করে, এইটাই হচ্ছে তাদের বক্তব্য। এরকম একটা সন্ত্রাসী গোষ্ঠীকে, এটাকে তো রাজনৈতিক দল আপনি বলতে পারবেন না। আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এটা তো আগে আদালতে ফয়সালা হতে হবে। মানে আদালতের মধ্যে আপনি রাজনৈতিক দলে যে সমস্ত সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো আওয়ামী লীগ এখন আর মিট আপ করে কিনা। এই 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলার গণহত্যা, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন যেভাবে ব্রুটালি ক্র্যাকডাউন করা হলো, তারপরে এই সর্বশেষ জুলাই হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে তারা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, এই সমস্ত এবং যেভাবে তারা হাজার হাজার, মানে এক বিএনপিরই তারা প্রায় 5000 নেতাকর্মীকে তারা গুম করেছে, মানে গুম না, ক্রস ফায়ার করেছে, খুন করেছে, আর গুম তো আছে, গুম আছে প্রায় 600-র মতো। তাহলে এইটাকে আপনি ভেবে দেখেন, আপনার সাথে আমরা দুটো রাজনৈতিক দল, আমাদের মধ্যে কিছু বিরোধিতা, কিছু সমালোচনা, কিছু প্রতিযোগিতা এবং কিছু দ্বন্দ্ব থাকবে, কিন্তু আওয়ামী লীগ যেটা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে করার চেষ্টা করেছে, বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল, এটাকে তো আপনি বলতে পারবেন না যে এটা একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সাথে করছে। পৃথিবীতে একটা রাজনৈতিক দল সরকারি ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার প্রতিযোগী রাজনৈতিক দলকে এইভাবে নির্মূল করে দিতে চাচ্ছে। বেগম খালেদা জিয়াকে যেভাবে দিনের পর দিন তারা মানে হাউস অ্যারেস্ট করে রাখলো, প্রায় তাকে মেরে ফেলারই উপক্রম, এবং শেখ হাসিনা এটা বলেছেন যে মরে গেলেই তো পারে। সে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এই ধরনের মন্তব্য করেছে। তো আল্লাহর রহমতে তিনি এখন এই গণ অভ্যুত্থানের পরে মুক্ত হয়েছেন এবং তিনি আবার দেশে ফিরে আসবেন, সুস্থ আছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানে ওই প্রতিপক্ষ রাজনৈতিক দলের ব্যাপারে এই মাত্রার বিদ্বেষ এবং এই মাত্রার ঘৃণা এবং এই মাত্রার সহিংসতা যারা করে তাদেরকে তো রাজনৈতিক দল বলা যায় না। ফলে ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আগে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে আদালতের মধ্য দিয়ে যে তারা এখন রাজনৈতিক দলের সংজ্ঞায় ফিট করে কিনা। ঠিক আছে, আন্তর্জাতিকভাবেও যে সমস্ত সংজ্ঞা আছে রাজনৈতিক দলের, জাতিসংঘের রিপোর্টের পরে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে যাই, এটা কিন্তু এই প্রধান প্রসিকিউটর যিনি, তার উপদেষ্টা টমি ক্যাডম্যান, উনি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে আইসিসিতে ওঠানো উচিত। তো সেখানে গেলে দেখা যাবে যে এটা কি আদৌ আর রাজনৈতিক দল বলা যাবে নাকি এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং ওই প্রশ্ন মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ দল হিসেবে আগামী ইলেকশন বলেন বা রাজনৈতিক অধিকার বলেন তাদের থাকতে পারে না। জার্মানিতে যখন নাজি গণহত্যা ঘটলো, এই গণহত্যার পরে জার্মানিতে কিন্তু ওই নাজিরা আবার ফেরত আসবে। আজকে পর্যন্ত কেউ যদি নাৎসিজমের সেলিব্রেট করে, নাজিবাদকে, সেখানে জার্মানিতে তাকে অপরাধ হিসেবে কাউন্ট করা হয়। মোরালি শুধু না, মানে ফৌজদারি অপরাধ হিসেবে এটাকে দেখা হয় এবং তাকে গ্রেফতার করা হয় বা তাকে শাস্তি দেওয়া হয়। সুতরাং এই ধরনের গণহত্যা যারা করেছে তাদেরকে আমরা রাজনৈতিক দল মনে করি না। এটা তাদের ব্যাপারে ভয়ের প্রশ্ন, এটা আমাদের রাজনৈতিক এবং নৈতিক অবস্থান যে আওয়ামী লীগ বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি করার তার কোনো অধিকার নাই। জনাব নাজমুল হাসান, যেটি বলছিলেন, চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরছেন এবং দেশে ফিরে আসার পর বিএনপির রাজনীতির প্রতিক্রিয়া ও গুণগত পরিবর্তন কি হতে পারে একটু জানতে চাবো আপনার কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী এবং উনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তাছাড়া বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল জনগণ কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে বা পছন্দ করে। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার প্রচলনে ওনার অবদান অপরিসীম। যেমন উনি প্রাথমিক শিক্ষা 97% পর্যন্ত উন্নতি করেছিলেন। তারপর নারী শিক্ষা মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক এই দুইটা সেক্টরে অবৈতনিক করেছিলেন, মানে ফ্রি নারীরা শিক্ষা নিতে পারবে। নারীদের জন্য উপবৃত্তির প্রথা চালু করেছিলেন। নারীর ক্ষমতায়নের জন্য উনি 2টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, 3টা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া নারী জাগরণকে উৎসাহিত করার জন্য 1995 সালে বেগম রোকেয়া পদক প্রবর্তন করেছিলেন, শুধু নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করার জন্য। তো এরকম একজন নেত্রী বাংলাদেশে আসবে, এটা আমাদের জন্য খুবই খুশির খবর। আমরা নেতৃবৃন্দ তাকে ওয়েলকাম জানাবো বাংলাদেশে আসার জন্য। তাছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শুধু বিএনপির নেত্রী হিসাবে গণ্য করতে চাই না বা বিএনপির নেত্রী এই ব্র্যাকেটে আবদ্ধ করতে চাই না। উনি জনগণের নেত্রী, উনি গণতন্ত্রকামী মানুষের নেত্রী। দীর্ঘদিন পর, দীর্ঘ প্রায় 4 মাস চিকিৎসা শেষে উনি 6 তারিখ সকালে বাংলাদেশে আসবেন। আমরা নেতাকর্মীরা উন্মুখ হয়ে বসে আছি তাকে গ্রহণ করার জন্য এবং সেই সাথে দেশের জনগণও উৎসুক যে উনি কবে আসবেন। সামনের রাজনীতিতে এই গতি প্রকৃতিতে কি পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই ওনার ফিরে আসাটা আমাদের রাজনীতির জন্য একটা বড় সুখবর, কারণ উনি প্রতিহিংস পরায়ণ নেতৃত্ব না,
সবসময় গণতন্ত্রের জন্য উনি লড়াই করেছেন, মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, নারী উন্নয়ন বা দেশের শিক্ষার উন্নয়নের জন্য লড়াই করেছেন। আমি মনে করি যে উনি ফিরে এসে যদি রাজনীতির হাল ধরেন তাহলে বাংলাদেশের রাজনীতিটা সঠিক পথে এগিয়ে যাবে। জি, জনাব সারোয়ার তুষার, আবারও একই প্রসঙ্গে যদি একটু আসি, যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার গত 9 মাসেও দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, সেটিও নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। আপনারা বলছেন যে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসনের চেষ্টা করছে, এই অভিযোগের ভিত্তিটা কি একটু জানতে চাবো। এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে যে আওয়ামী লীগকে, এবং আমরা এটা কিছু কিছু মাঠ পর্যায়ে আমাদের যে আনাগোনা কিংবা তৎপরতা তার মধ্য দিয়ে আমরা এটা প্রত্যক্ষ করেছি যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের ধরুন একটা অপরাধ আছে, এরকম কাউকে গ্রেফতার করার পরে অন্যান্য অনেক রাজনৈতিক দল কিংবা প্রভাবশালী ব্যক্তি তারা গিয়ে কিন্তু তাদেরকে চাপ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে কিংবা থানা ঘেরাও হচ্ছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং আওয়ামী লীগ এখন ভোল পাল্টে অনেক সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে যারা শক্তি আছে তাদের সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে, তাদেরকে প্রলোভন দেখাতে চাচ্ছে, দেখিয়ে তারা মাঠে তাদেরকে এরকম একটা বুঝ সম্ভবত দেওয়া হয়েছে যে এখন তোমরা মিশে যাও সবার সাথে, কিন্তু পরবর্তীতে যখন আবার আপা আসবে তখন আর কি তারা আবার আওয়ামী লীগ করা শুরু করবে। তো এইরকম একটা অবস্থায় আওয়ামী লীগের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে কোনো ধরনের রিমোর্স নাই। মানে একটা আছে না যে একটা দল যারা বলছেন যে আওয়ামী লীগকে আসতে দিলে অসুবিধা কোথায়, জনগণ আবার তাদের বিরুদ্ধে ভোট দেখ, তাদের মধ্যে প্রমাণিত হবে যে জনগণ আওয়ামী লীগকে চায় না। কিন্তু একটা রাজনৈতিক দল, পুরো একটা দল গণহত্যায় জড়িত, এবং তার মধ্যেও এত বড় ঘটনা ঘটার পরে তাদের সমর্থক এবং তৃণমূলের কর্মীরা এখন পর্যন্ত প্রকাশ্যে বলে নাই যে আমরা এটাকে ডিজোন করি এবং শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত, আমাদের হাইকমান্ডের যারা যারা এটার সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। এই দল এই ধরনের ঘটনার পরে কি হয়, যে কোনো দল যদি এটা করে তাদের মধ্যে একটা বিরাট একটা বিভাজন তৈরি হয় এবং এক অংশ ডিজোন করে দলের কর্মকাণ্ডকে, ঠিক আছে। কিন্তু এইটা এমন একটা মারাত্মক খতরনাক একটা শক্তি, আমি রাজনৈতিক দল বলবো না, একটা সন্ত্রাসী গোষ্ঠী, যে তাদের একজনও আপনি প্রকাশ্যে পাবেন না এই 8 মাসে, হ্যাঁ, যে একজনও বলেছে, সেই ওই হাইকমান্ডের থেকে শুরু করে একেবারে একটা ওয়ার্ড পর্যায়ের সভাপতি, কেউ বলে নাই যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমাদের শাস্তি হওয়া উচিত, আমাদের যারা যারা জড়িত। এই হচ্ছে এই দলের অবস্থা। ফলে তাদের নিয়ে তো সত্যি সত্যি আমাদের শঙ্কা আছে, এবং যে মাত্রার টাকা তারা কামিয়েছে গত 15 বছরে, অবৈধ পয়সা তারা করেছে, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, এবং এইটার মধ্য দিয়ে তারা দেশে কিন্তু নাশকতা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। ফলে নাহিদ ইসলামের এই অভিযোগ, তিনি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বলেন নাই, কিন্তু নানাভাবে সামাজিকভাবেও কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। তো এইখানে আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে আপনার আগে হইতে হবে রিডেম্পশন, আওয়ামী লীগের দায়টা ভোগ করতে হবে, তারা যেই কাজ করেছে সেই কাজের দায় তাদের ভোগ করতে হবে, তাদেরকে একটা অনুশোচনা অনুতাপ তাদের মধ্যে দেখতে হবে, রিমোর্স দেখাতে হবে, তারপরে তারা যেটা রিকনসিলিয়েশন যেটাকে বলে, এর মধ্যে দিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে প্রক্রিয়া সাউথ আফ্রিকা সহ অন্যান্য দেশে আমরা দেখেছি, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের মধ্যে যারা ক্রিমিনাল না তারা কিন্তু সমাজে পুনর্বাসিত হতে পারত। কিন্তু যদি আপনি তাদেরকে রিডেম্পশন বাদ দিয়ে শুধু রিকনসিলিয়েশনের কথা বলেন যে আওয়ামী লীগকে রিকনসাইল আমরা ক্ষমা করে দেবো, আমরা ক্ষমার আওতাটা চিন্তা করছি কতটুকু ক্ষমা করা যায়, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনি এরকম একটা গণহত্যার অপরাধী যারা, তাদের কোনো রকম শাস্তির মুখোমুখি না করে যখন পুনর্বাসন করার চেষ্টা করা হবে, সেটা একটা সমাজের মধ্যে একটা আলাদা অস্থিরতা তৈরি করবে। সুতরাং আগে তাদেরকে দায়টা ভোগ করতে হবে, যে কাজটা তারা করেছে সেটা দায় তাদেরকে নিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে, এর মধ্যে দিয়ে তারা পুনর্বাসিত হবে। আর যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নাই, যে দলের যে অংশের, তারা প্রথমত ক্ষমা চাইতে হবে তাদের অপরাধের জন্য বা তাদের দলের অপরাধের জন্য, এবং দলের এই অপরাধটাকে ডিজোন করতে হবে, তারপর তারা সমাজে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আচ্ছা, জনাব নাজমুল হাসান, এই প্রশ্নটি আপনার কাছেও আমি রাখবো, কিন্তু তার আগে একজন দর্শক আছেন ফোনে, তার ফোনটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আগামী 6 তারিখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসতেছেন, তার সঙ্গে তার পুত্রবধূ দ্বয়ও আসতেছেন। জনাব তারেক রহমান কেন আসতেছেন না? কোনো রাজনৈতিক কৌশল, না ওনার আসতে এখনো কোনো বাধা আছে? আরও একজন দর্শক আছেন ফোনে, একটু তার ফোনটি নেব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আমি সাধারণ কর্মী বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি সম্মানিত অতিথি দুজনের কাছে ছোট প্রশ্নবিকা, যারা নারী সংস্কারের কমিশনের বিরোধিতা করে, ওনারা কি জানেন না দেশের অর্ধেকের বেশি হচ্ছে নারী? এটা কি তাদের মাথায় নাই? গার্মেন্টস বা অন্যান্য কিছু বিদেশও
মহিলা শ্রমিক বেশি। এই এই ভোটগুলো কি ওনারা পাবেন? 5% পাবেন কিনা গেল এক। যুব দলের স্বেচ্ছাসেবক দলের ওনার কাছে প্রশ্ন, বিএনপি যে বিরোধিতা করতেছে স্থানীয় সরকারে, জিয়া রহমান যেদিন ক্ষমতা আসছেন, প্রেসিডেন্ট সায়েন্সকে ক্ষমতা নিয়েছিলেন, উনি প্রথম লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়েছিলেন, ওটাকে বলা হচ্ছে তখন গ্রাম সরকার। আর 18 ফেব্রুয়ারি 1979-এ উনি সেকেন্ড পার্লামেন্ট ইলেকশন দিয়েছেন। এটা কি আপনারা ভুলে গেছেন? আপনারা এখন কেন যে লোকাল গভর্নমেন্টের বিরোধিতা করতেছেন? বিরোধিতার খাতিরে বিরোধিতা না, এমনি জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমি জনাব নাজমুল হাসান আপনার কাছে শুরুতেই আসতে চাই। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন যে বিএনপি চেয়ারপারসনের সাথে তার 2 পুত্রবধূ দেশে আসছেন, তারেক রহমান কবে আসবেন, এখনো কেন আসছেন না, এরকমই তার প্রশ্নটি ছিল। আরেকটি প্রশ্ন, স্থানীয় সরকার যে নির্বাচন, যে জাতীয় সরকার নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, আপনাদের একটি অবস্থান রয়েছে, সেটি নিয়েও কি তিনি প্রশ্ন করতে চেয়েছেন। আপনি দুটি প্রশ্ন উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলতে চাই, যেটা ও বলতেছিল যে এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনার যারা দোসর, শেখ রেহানা, জয়, এরা জাতির কাছে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, বরং এরা এই যে বিশাল একটা হত্যাযজ্ঞ করেছে এটাকে তারা জাস্টিফাই করতে চায়। কি হাস্যকর! প্রথমে তাদেরকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, তারপর জনগণের কাছে অ্যাপিল করতে হবে, তারপরে চিন্তা যে তারা রাজনীতি করতে পারবে কিনা। তার আগে তাদের রাজনীতি করার আসলে কোনো অধিকার থাকা উচিত নয়। আমি বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টে যারা আছেন তাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা অতি দ্রুত আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেন এবং সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আওয়ামী লীগ সামনে রাজনীতি করতে পারবে কিনা এ ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। আর যে দর্শক ভাইটি প্রশ্ন করেছেন যে আমাদের লিডার জনাব তারেক রহমান দেশে আসবেন কিনা, হ্যাঁ অবশ্যই উনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। ওনার দেশে ফিরে আসার সাথে কিন্তু কিছু প্রশ্ন জড়িত, যেমন ওনার রেসিডেন্স বা উনি কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কনসার্ন থাকে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখতে হবে তারেক রহমান বাংলাদেশ প্রেমী এবং উনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। কাজেই ওনার ফিরে আসাটা অনেক বিষয়ের উপর নির্ভর করবে। তবে আমি বলতে চাই যে উনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রশ্নটি এভাবে রেখেছেন যে তিনি দেশে আসতে কোনো বাধা রয়েছে কিনা বা এটি কোনো রাজনৈতিক কৌশল কিনা। আমাদের লিডারের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই, উনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন। জি, আরেকটি প্রশ্নের উত্তরটা একটু। আর আরেকজন দর্শক শ্রোতা যেটা বললেন যে জিয়া রহমান সাহেব আগে গ্রাম সরকার নির্বাচন করেছিলেন, আসলে গ্রাম সরকার নির্বাচন আর বর্তমান স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ সেই কনসেপ্ট থেকে আমরা এখন ইউনিয়ন পরিষদে ফিরে এসেছি, উপজেলা পরিষদে ফিরে এসেছি বা জেলা পরিষদে ফিরে এসেছি। বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচনের আগে কখনোই এই স্থানীয় সরকার নির্বাচন হয়নি। জাতীয় নির্বাচন হওয়ার পরেই এই স্থানীয় নির্বাচনগুলো হয়েছে। কাজেই যে দর্শক শ্রোতাটি বললেন আমার মনে হয় উনি সঠিক বলছেন না। জাতীয় নির্বাচনের পরেই বাংলাদেশের সবগুলো স্থানীয় সরকার নির্বাচন হলে সেটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। জনাব সারওয়ার তুষার, আপনার কাছে যেই দর্শক ফোন করেছিলেন সেই উত্তরটিও যদি একটু আপনার কাছে, যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে সুপারিশ ছিল সেটি নিয়ে যে বিরোধিতা করা হচ্ছে, অনেকে বলছেন এই দেশের অর্ধেকই তো নারী, সেখানে আসলে ভোট তারা পাবেন কিনা, এই বিরোধিতা করার যৌক্তিকতা আসলে তিনি জানতে চেয়েছেন, একটু বলবেন। না, একটা হচ্ছে যে নারী বিদ্বেষের জায়গা থেকে নারী বিরোধিতা করা, আরেকটা হলো যে এই কমিশনের কিছু রিপোর্টের কিছু সুস্পষ্ট বা সুনির্দিষ্ট বিষয়ে আপত্তি তৈরি হয়েছে। দুটো তো দুই জিনিস। এটা যে কোনো কমিশনের রিপোর্ট নিয়েই মানে আপত্তি তৈরি হতে পারে বা সেটা নিয়ে আলোচনা হতে পারে। তো এই কমিশনের কয়েকটা জিনিস নিয়ে নানা কারণে এক এক পক্ষ এক এক কারণে বিরোধিতা করছে। সেটা আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি যে একটা জায়গায় পৌঁছানো যাবে। তবে রিপোর্ট বাতিলের ব্যাপার না, এটা রিপোর্টটাকে আরও আমরা বলেছি আমাদের জায়গা থেকে রিভিউ করেন। যেহেতু এরকম আপত্তি উঠেছে, আপনি রিভিউ করেন, যে জিনিসগুলো নিয়ে অস্বস্তি আছে বা যে জিনিসগুলো নিয়ে তীব্র বিরোধিতা আছে সেগুলোকে আপনি, তারাও তো মানে আমার ধারণা ফ্লেক্সিবল, এবং এই কমিশন তো সুপারিশ দেওয়ার মধ্যে দিয়ে তাদের কাজ শেষ করেছে। এখন এটা সরকারের ব্যাপার, রাজনৈতিক দলের ব্যাপার, এবং যেভাবে বিরোধিতা করা হচ্ছে আমি মনে করি এটা একটু মানে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তার কারণ হলো
অনেকগুলো প্রস্তাব কিন্তু রাজনৈতিক দলগুলোই একমত হবে না, হ্যাঁ, এমনকি দেশের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তারাই একমত হবে না। সুতরাং ওই প্রক্রিয়ার মধ্যে, ডায়ালগের প্রক্রিয়ার মধ্যে থাকাই দরকার ছিল। কিন্তু আপনি যদি বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদেরকে হেয় করে কথা বলেন, তাদেরকে যদি অশ্রাব্য ভাষায় গালাগালি করেন, তখন তো সেটা অফেন্ড করা হয়, মানে একটা জনগোষ্ঠীর বিপুল অংশকে তাদেরকে অবমাননা করা হয়, সেটা থেকে কারোরই উচিত হবে না এটা করা। আবার এই নারী কমিশনের রিপোর্টগুলো একেবারে এমন মহার্ঘ যে এটার বিরুদ্ধে কিছু বলা যাবে না, এই অনর অবস্থানটাও ঠিক হবে না। মাঝামাঝি একটা জায়গায় আমাদেরকে আসতে হবে। যেমন আপনি ধরেন যে এই যে যৌনকর্মীদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু অবাস্তব এবং একটা কমপ্লিটলি অগ্রহণযোগ্য একটা প্রস্তাব। আমাদের কাজ হচ্ছে তাদেরকে পুনর্বাসন করা, একটা সম্মানজনক জীবন ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে সম্মানজনক পেশা দেওয়া। এবং আপনি যদি দেখেন যে কারা এই পেশায়, বাংলাদেশের 0.00001% নারীও কি স্বেচ্ছায় এই পেশায় আসেন না। তাদেরকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসা হয়, ম্যানিপুলেট করে নিয়ে আসা হয়, ব্ল্যাকমেল করে নিয়ে আসা হয়, বাধ্য করা হয়, নির্যাতন করে নিয়ে আসা হয়, এবং তারা এইখান থেকে বের হয়ে আসতে চান। তাহলে আমরা আশা করেছিলাম যে কমিশন বলবে যে কিভাবে আমরা এই পেশায় যারা আছেন তাদেরকে আমরা পুনর্বাসন করে একটা ভালো পেশার মধ্যে নিয়ে আসব, এবং আমরা এটা খেয়াল রাখবো যেন তারা ট্রাফিকিংয়ের শিকার না হন ভবিষ্যতে, নারীরা কিংবা অপহরণের শিকার না হন। এগুলোর ক্ষেত্রে এই যে ধর্ষণগুলো হচ্ছে সেটার দ্রুত কীভাবে বিচার করা যায়, এইগুলো হচ্ছে জেনুইন, যেটা নারীর জীবন ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু তারা এই শ্রমিক মর্যাদা দিতে গিয়ে আপনি আসলে একটা দাসত্বকে কিংবা একটা নির্যাতনকে লিগ্যালাইজ করার মতো একটা প্রস্তাব করা হয়েছে, যেটা একেবারে আনএক্সেপ্টেবল। ফলে এটা নিয়ে বিরোধিতা হবেই। এখন সব বিরোধিতার ভাষা আবার শালীন না, এটাও মানতে হবে। এর বাইরে অভিন্ন পারিবারিক আইন নিয়ে একটা আপত্তি উঠেছে, এবং আমি মনে করি এটা ন্যায্য আপত্তি। কারণ ভারতে কিন্তু ইউনিফর্ম সিভিল কোড যেটা, এটা হচ্ছে হিন্দুত্ববাদীদের একটা দাবি। তারা চায় যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, বিশেষত মুসলমান এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, যে তাদের নিজস্ব ধর্ম মোতাবেক যে পারিবারিক আইন, সেটা যেন আসলে সেই অনুযায়ী যেন তারা জীবনযাপন না করতে পারে, পারিবারিক বিষয়গুলো সুরাহা করতে না পারে, সেটার জন্যই তারা এই অধিকারটা কেড়ে নেওয়ার জন্য এটা করা হয়। এবং ভারতের লেফট সেকুলার যে ব্লক, মানে প্রগতিশীল যে অংশ, তারা কিন্তু ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে থাকে। আমাদের এখানে অভিন্ন পারিবারিক আইনের কথা তারা প্রস্তাব করেছেন, যদিও তারা বলেছেন ঐচ্ছিক, কিন্তু একটা জিনিস ঐচ্ছিক হলে আপনি কীভাবে সেটা বাস্তবায়ন করবেন সেটাও তো আমাদের কাছে পরিষ্কার না। ফলে এইটারও বিরোধিতা আসছে। মানে বিদ্যমান ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলো সুযোগ রয়েছে না, যেটি সুপারিশ করা হচ্ছে, নিশ্চয়ই সুযোগ আছে। কিন্তু এই মুহূর্তে জাতীয় ঐকমত্য কমিশন যেসব বিষয়ে আলোচনা করছে সেখানে নারী কমিশনটা সরাসরি নাই। তবে তারা কিন্তু বলেছেন যে আপনারা যে কোনো বিষয়, আমরা আলোচনা যেগুলো নিয়ে করছি তার বাইরেও যে কোনো বিষয় নিয়ে এসে আলোচনা করতে পারেন। এখন বিদ্যমান মুসলিম, যেমন আমি ইসলাম ধর্মের কথা বলবো, বিদ্যমান মুসলিম আইনে, পারিবারিক আইনে নারীদেরকে যে সম্পত্তি নিশ্চয়তা দেওয়া হয়েছে, এটাই তো নারীরা ঠিকমতো পায় না। মানে তার ভাই কিংবা তাদেরকে অনেকভাবে ইমোশনাল করে এটা থেকে কিন্তু বঞ্চিত করা হয়। এটা নিশ্চিত করাটা হচ্ছে প্রধান কাজ, এবং এটা নিশ্চিত করলে তারা কিন্তু অনেক দূর পর্যন্ত সম্পত্তির অধিকার পাবেন। পাশাপাশি হেবার একটা কনসেপ্ট আছে, মানে দান, মানে হেবার মধ্য দিয়ে কিন্তু একজন বাবা চাইলে তার মেয়েকে সমান সম্পত্তি, মানে পুত্রের সমান সম্পত্তি দিতে পারেন। অনেকগুলো ব্যবস্থা আছে। তো সেগুলো নিশ্চয়তা না করে, আমার ধারণা কমিশনে যারা কাজ করেছেন তারা ইসলামিক আইনের মধ্যে এইগুলো বিষয়গুলো সম্পর্কে কী প্রস্তাব করা আছে সে ব্যাপারে সম্যক ধারণা রাখেন না। তাদের উচিত ছিল, আমি গতকালকে একজন ইসলামিক স্কলার বাংলাদেশি নাসিমা খান, ওনার বক্তব্য শুনছিলাম, খুবই গুছিয়ে কিন্তু উনি প্রবলেমগুলো ধরেছেন, এবং এখানে কোনো বিদ্বেষ নাই, উনি নিজেও একজন নারী। তো এই কনসার্নগুলো মানে কমিশনের উচিত হবে আমলে নেয়া। কিন্তু এটা কমিশন বাতিলের প্রশ্ন, রিপোর্ট বাতিলের প্রশ্ন, আর কোনো কমিশনের রিপোর্ট নিয়ে তো বাতিল, যেমন সংবিধান নিয়ে তো বিএনপির অনেক আপত্তি, সংবিধান সংস্কার কমিশনে। তারা তো বলছে না যে এই কমিশন বাতিল করে দেন, এই রিপোর্ট বাতিল করে দেন, এগুলো কিন্তু বলছেন না। তারা 3 দিন, আপনি খেয়াল করবেন, বিএনপি 3 দিন সংবিধান সংস্কার কমিশনের সাথে বা জাতীয় ঐকমত্য কমিশনের সাথে টানা বৈঠক করেছে, এবং তাদের আপত্তিগুলো, তাদের পয়েন্টগুলো তারা তুলে ধরেছে। আমি একমত না হই, তারা এটা হচ্ছে প্রসেস যে আপনাকে কী করতে হবে এই ক্ষেত্রে। সুতরাং এনগেজ হওয়া উচিত ছিল, এরকম দেশের মধ্যে উত্তেজনা না ছড়িয়ে এনগেজ হতে পারলে ভালো হতো। আর অন্যদিকে কমিশনের দিক থেকে আমি বলবো, তাদের দিক থেকেও তাদের যে অনর এবং অটল অবস্থান আছে, সেটাও কিন্তু দেশের জন্য মঙ্গলজনক না। ফলে দুই পক্ষকেই কিন্তু একটা মধ্যবর্তী জায়গায় আসতে হবে, এবং এখন কমিশনের কাজ শেষ। সুতরাং বাতিলের দাবিটা আর আমি জানি না যে ভ্যালিড আছে কিনা। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ব্যাপারগুলো নিয়ে আপত্তি আছে, যে ব্যাপারগুলো অযৌক্তিক, সেগুলো নিয়ে তারা আসলে কি করবে। জনাব নাজমুল হাসান, আপনার কাছে আসবো। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশন পবিত্র কোরআন ও ইসলামকে কটাক্ষ করেছে, তারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, প্রস্তাবে সরাসরি বলা হয়েছে নারী পুরুষের বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় বিধান। কমিশনের প্রস্তাব ধর্মের ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন কিনা আপনি? আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো করা হয়েছে সেটি নিয়ে আপনাদের ব্যাখ্যাটা একটু জানতে যাব। বিএনপি সবসময়ই নারীদের অধিকার, সম্মান এবং মর্যাদার প্রতি
ঐক্যবদ্ধ আছে বা বিএনপি নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে, কিন্তু নারী সংস্কার কমিশন নারী উন্নয়নের জন্য যে সকল প্রস্তাবনা দিয়েছে তার দু একটা প্রস্তাবনা আমার কাছে অনেকটা কাল্পনিক মনে হয়। যেমন বলা হয়েছে যে অভিন্ন পারিবারিক আইনে সকল ধর্মের নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু এখানে ভুলে গেলে চলবে না যে মুসলমানদের পারিবারিক আইন এক ধরনের, হিন্দুদের বিয়ে শাদী বা তাদের মেয়েদের বিয়ের পরে যে অধিকার সেটা অন্য ধরনের, অন্য ধর্মের যে উত্তরাধিকারের যে একটা বিষয় থাকে সেটাও কিন্তু ভিন্ন ধরনের। কাজেই কিভাবে এখানে অভিন্ন আইন প্রতিষ্ঠিত হবে এটা আমার বোধগম্য না। তবে হেফাজত ইসলাম তাদের সমাবেশের মধ্যে দিয়ে যেটি বলেছে, আমার কাছে মনে হয় হেফাজত ইসলামের নেতারা ইসলামী স্কলারদের নিয়ে যদি অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের সাথে বসে ডায়ালগ করে বা আলোচনা করে তাহলে একটি সমস্যার সমাধান আসবে বলে আমি মনে করি। জনাব সারোয়ার তুষার, আপনার কাছে যে প্রশ্নটি রাখবো তা হলো যে আপনার অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন প্রথম ধাপের যেই রাজনৈতিক সংলাপ সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং যেসব বিষয়ে রাজনৈতিক দলের ঐক্যমত্য হবে সেগুলোর ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে। জাতীয় সনদ প্রণয়নের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে আপনার মতামতটা কি? এখানে কয়েকটা কনসার্ন আছে। এক নম্বর কথা হচ্ছে যে আমরা এই প্রক্রিয়ায় খুবই আন্তরিকতার সাথে এবং সিরিয়াসনেসের সাথে পার্টিসিপেট করছি, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু। আপনাকে কিছু সংস্কার না করলে এত রক্তদানের কোনো মানে থাকে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে জুলাই চার্টার করা হবে, বলা হচ্ছে যে যেগুলো নিয়ে ঐক্যমত্য হবে সেটার ভিতরে জুলাই চার্টার করা হবে। তাহলে গুরুত্বপূর্ণ যে সকল প্রস্তাব ঐক্যমত্য না হওয়ার কারণে বাদ পড়ে যাচ্ছে সেগুলোর কি হবে, এটা একটা প্রশ্ন। এটা আমি জানি না তারা এটার কি উত্তর, এখনও পর্যন্ত তারা আমাদেরকে কোনো ভালো উত্তর দিতে পারেন নাই। তৃতীয় কথা হচ্ছে জনগণ, রাজনৈতিক দলগুলোর সাথে আপনি আলোচনা করছেন, কিন্তু জনগণের সাথে জনগণ কোনটার পক্ষে কোনটার বিপক্ষে সেটা আপনার জানা উচিত। একটা দেখা গেল যে সকল রাজনৈতিক দল বা অনেকগুলো রাজনৈতিক দল একটা ব্যাপারে একমত না, জনগণ ওইটা আবার চায়, তখন কি হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন কিন্তু মনে করার কোনো কারণ নাই যে রাজনৈতিক দলগুলো মত দিলেই জনগণ মত দেওয়া হয়ে যায়, ব্যাপারটা তা না। জনগণ আলাদা, জনগণ একটা আলাদা বর্গ এবং গণ অভ্যুত্থান আসলে ঘটেছে জনগণেরই নেতৃত্বে। রাজনৈতিক দলগুলো ছিল কিন্তু তারা জনগণ হিসেবে ছিল, ফলে জনগণের মতামত এখানে খুব ইম্পর্টেন্ট। থার্ড কনসার্নটা হচ্ছে জুলাই চার্টারটা 3 জোটের রূপরেখার মতো একটা জিনিস হয়ে যাবে কিনা। হ্যাঁ, আপনি তখনও 3 জোটের রূপরেখা আপনি দেখবেন অনেকগুলো সংস্কার প্রস্তাব ছিল, মৌলিক অধিকার বিরোধী আইন হবে না, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে এবং কেউ একদিনও বিনা ভোটে ক্ষমতায় থাকবে না, অনেকগুলো কমিটমেন্ট তখন রাজনৈতিক দলগুলো করেছিল। একই দিনে ভিন্ন ভিন্ন 3টা সমাবেশ থেকে এই ঘোষণাগুলো এসেছিল। পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি সহ, আওয়ামী লীগ তো বটেই, তারা কিন্তু এগুলো ভায়োলেট করেছে এবং বিএনপি প্রথম দফাতে এটা ভায়োলেট করেছে। এটা আমাদের সত্যের খাতিরে, ইতিহাসের খাতিরে বলতে হবে যে তারা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এটা কিন্তু কমিটমেন্ট ছিল, তারা সেটা করেন নাই, ঠিক আছে। এবং প্রথমবারই তারা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে এমন একটা ব্যবস্থায় গেছে যে যার মধ্য দিয়ে আসলে এই যে মৌলিক অধিকার হরণ করার মতো একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন এইটার ক্ষেত্রে যে এখনও যে তাই হবে না, বিএনপির একটা পজিটিভ দিক হচ্ছে তারা কিন্তু তাদের ঐতিহাসিক যে ভুলগুলো আছে, যেমন সর্বশেষ তাদের সমকালের একটা সাক্ষাৎকারের মধ্যে সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমরাও ম্যানিপুলেট করার চেষ্টা করেছি, ফলে আমাদেরও কিছুটা দায় আছে। অকপটে তিনি বলেছেন, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন তাহলে এই জুলাই চার্টারও যে একই পরিণতি হবে না, এইটা নিশ্চয়তা কি? হ্যাঁ, এইগুলো আমরা জানতে চাই। ফলে আমাদের একটা খুব পরিষ্কার অবস্থান হচ্ছে জুলাই চার্টারকে লিগালি বাইন্ডিং করতে হবে, মানে যেটা আর কি পরবর্তী সরকার মানছে কি মানছে না তার উপর নির্ভরশীল থাকবে না, বরং পরবর্তী সরকারের শাসন করার ভিত্তি হবে এই জুলাই চার্টারের যে ঐক্যমত্যগুলো এসছে সেগুলো। আপনি আগেই এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে হোক, গণভোটের মাধ্যমে হোক, যেভাবেই হোক এটা আগে মানে আপনাকে পাশ করিয়ে নিতে হবে। তো সেই জিনিসগুলো আমরা প্রথম দফায় গেছি, আমাদের আগামী বৈঠক আছে 6 তারিখ, সেখানে আমরা একই কনসার্নগুলো তুলব এবং মৌলিক সংস্কারের একটা রূপরেখাও আমরা সেখানে দেব। এই জিনিসগুলো নিয়ে আসলে আমার ধারণা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে। জি, জনাব নাজমুল হাসান, আপনার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা নির্বাচন চায় না, তারা একটি মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে, ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে, এরকম নানা কথা বলছে, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে।
তিনি যে অস্পষ্টতার কথা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপরে কি কোনো প্রভাব পড়বে, বা আপনারও কি তাই মনে হয় যে অন্তর্বর্তী সরকার অবশ্যই নির্বাচন না হলে দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। কারণ 3 কোটি তরুণ ভোটার সহ সারা বাংলাদেশের ভোটার একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে বসে আছে। সংস্কার করে নির্বাচন পিছিয়ে দেওয়াটা আমার মনে হয় ভালো হচ্ছে না। কারণ সংস্কার কবে হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এই জিনিসটাই কিন্তু এখন পর্যন্ত আইডেন্টিফাই না। আমি আপনাকে একটা তথ্য দেই যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের যে সুপারিশমালা প্রণয়ন করেছে, এখানে ডেইলি স্টার একটা নিউজ করেছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে যদি পুরোপুরি এটা বাস্তবায়িত হয় তাহলে প্রশাসনিক ফ্যাসিজম তৈরি হবে বলে মনে করেন 25 ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। অর্থাৎ দেখেছেন, আমি এর আগে একটা টক শোতে বলেছিলাম যে সকল কমিশন তাদের সুপারিশ দেবে সেই বিভাগ থেকেই সর্বপ্রথম প্রতিবাদ আসবে। যেমন জনপ্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, বাকি মানে অ্যাডমিন ক্যাডার ছাড়া বাকি 25 ক্যাডার সেই প্রস্তাবের বিরোধিতা করেছে। তো সেক্টরই যদি এখান থেকে বিরোধিতা করে তাহলে সেটা রাজনীতিবিদদের কাছে আসলে তো বিরোধিতা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে। কাজে কিভাবে সংস্কার প্রক্রিয়াটা বাস্তবায়িত হবে এটা এখন পর্যন্ত জনগণের কাছে ক্লিয়ার না। মানে স্পষ্টতই মনে হচ্ছে যে সংস্কার করে তারা জাতীয় নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজনে নিশ্চয়ই দেখা হবে আবারও। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।